এই বাংলার মানুষের রেশন চুরি করে খেয়েছে, চাল চুরি করেছেন, ডাল চুরি করেছেন, আবাস যোজনার বাড়ির টাকা চুরি করেছেন, শৌচালয়ের টাকা চুরি করেছেন, জলের টাকা, রাস্তার টাকা, বিদ্যুতের টাকা, বাচ্চাদের সাইকেলের টাকা, বাচ্চাদের জুতো জামা তার টাকা, মিড ডে মিলের টাকা, কিছু বাকি রাখেননি। এখানকার এমএলএ, এখানকার তাঁতের টাকা সব চুরি করেছে। কে করেনি? যেখানে বালি আছে টিএমসির এমএলএ এমপিরা বালি খাচ্ছে, যেখানে পাথর আছে পাথর খাচ্ছে, যেখানে কয়লা আছে কয়লা খেয়ে নিচ্ছে, এখানে তাঁত আছে এখানে তাঁত খেয়ে নিচ্ছে, কিছুই বাকি রাখেন। কি খাচ্ছে কিনা? চুষে খেয়ে নিচ্ছে, একদম নিংড়ে নিচ্ছে। তাই মমতা ব্যানার্জি বুঝেছেন, এত খেয়েছি, বাংলার মাথা খেয়েছি, বাংলার ভবিষ্যৎ খেয়েছি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ খেয়েছি, এখানকার বাংলার লোক আর ভোট দেবে না। তাহলে বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসো, তাতেও শান্তি নেই। এখানকার নেতাদের ভরসা নেই, বাঙালির ভরসা নেই। এমপি কে হয়েছে? শত্রুঘ্ন সিনহা। কোথায় বাড়ি? সে নাকি খুব ভালো বাঙালি। বিহারী বাবু হয়ে গেল বাঙালি। কীর্তি আজাদ এই বর্তমান থেকে, তার বাড়ি কোথায়? বিহার। জুন মালিয়া মেদিনীপুরের এমপি, সেও নাকি বাঙালি। ইউসুফ পাঠান, তার বাড়ি কোথায়? গুজরাট। যেহেতু সে মুসলমান, সে বাংলা বলে, সে বাংলায় কি বর্ণ বোঝে না, বলতেও পারে না। তো আজকে পশ্চিম বাংলার সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরবে কে? গুজরাটের লোক, বিহারের লোক। এখানকার মানুষের যোগ্যতা নাই এমপি হয়ে গিয়ে আমাদের সমস্যা তুলে ধরতে পারে? তুলে তো ধরবে না। ওখানে ধর্ণা দিতে হবে গান্ধীজির সামনে, অ্যাক্সিডেন্ট টাকা দাও, আমফানের টাকা দাও, ওই টাকা দাও, মিড ডে মিলের টাকা দাও। তো আজ এখানকার মানুষের উপরে ভরসা নেই, এখানকার ভোটারের উপরে ভরসা নেই, এখানকার নেতার উপরে ভরসা নেই। তাই বাইরের থেকে এমপি করার জন্য লোক আনতে হচ্ছে, ভোট দেওয়ার জন্য বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হচ্ছে। গত 21 সালে ইলেকশনে বাংলাদেশ থেকে হিরো হিরোইন আনা হয়েছিল প্রচার করতে, ওখানকার বাংলা ছবির নায়ক নায়িকাদের। এখানকার নায়ক নায়িকাদের ভরসা নেই। মমতা ব্যানার্জি ভালো করে জানেন সময় এসে গেছে, তাই চোখ দেখাচ্ছেন, মারপিট করছেন। এসআইআর হওয়ার কথা শুনেই বড় কান্না শুরু হয়ে গেছে। ভাইপো চেঁচায়, পিসি চেঁচায়, হতে দেবো না, করতে দেবো না। আপনাদের এখানে একটা পাগলা লোক আছে, কি অসিত কি নাম আছে, হুগলিতে পাশে, হাত পা ভেঙে দেবো, হাত পা কেটে দেবো, বিএলওদের হাত কেটে দেবো, নাম বাদ, বিজেপি লোকেদের গাছে বেঁধে দেবো, অনেক ডায়লগ শুনেছি, রক্তগঙ্গা বইয়ে দেবো। কিন্তু বাংলার মানুষ সচেতন। 1 মাসের মধ্যে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে। তারা কিছু বোঝার আগে সব ফর্ম জমা পড়ে গেল। জমা পড়লো না 58 লক্ষ, তার মধ্যে 24 লক্ষ হচ্ছে যারা মারা গেছে, 20 বছর ধরে ভোট হচ্ছে। 19 লক্ষ অন্য জায়গায় চলে গেছে। এরকম করে 58 লক্ষ ফর্ম আসেনি, বাকি আরো 20-30 লক্ষ লোক ভয়ে আসেনি, পুলিশ ধরবে বলে। কারণ এখানকার লোক কিনা অন্যের ছেলে হয়ে, অনেক জামাই হয়ে থেকে গেছিল। তারপরে দেখা গেল আরো জল আছে। এবার নির্বাচন কমিশন নিংড়াতে, যেমন গামছা নিংড়াই আমরা সামনের পরে ভোটার লিস্টকে নিংড়ে নিংড়ে বার করছে লক্ষ লক্ষ নাম। আমি বললাম বাপ 50 তো ছেলে 45। কমপ্লেন হয়েছে যে ভাই কাগজ নিয়েছে, ওটা তোমার বাপ কি তোমার চাচা দেখা যায়? আচ্ছা, তখনই গন্ডগোল, না চিঠি দেওয়া চলবে না, বলবে না। ওদের এমপি সেও ফর্মটা ঠিক মতো ফিল আপ করেনি, তাকে চিঠি দিয়ে লিখেছে যে তোমার তথ্য কোথায়, তোমার নাম তো 2006 সালে ছিল না, 2002 সালে তো নাম, তোমার পুরোপুরি দাও, সেটা দেবেন না, সেখানে চোখ দেখানো। আমাদের এমপি কে ডেকেছে, সে কোন হরিদাস পাল, তাকে ডাকবে না? লাটের মাঠ হয়েছে, ডাকবে না? সবার জন্য আইন এক আছে। মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, দিল্লির মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, বিহারের, ঝাড়খণ্ডের, বাংলার মুখ্যমন্ত্রী যাবে না? কি যাওয়া উচিত কিনা? সবার জন্য এক আইন। উল্টো পাল্টা করেছে তো জেলের ভাত। আমাদের রেশনের ডালটা খেয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কি জেলে গেল কিনা? 2 বছর ধরে জেলের ভাত খেল। আমাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করেছে পার্থ চ্যাটার্জি, জেলে গেছে কিনা? জীবন সাহা গেছে কিনা? মানিক বাবু গেছে কিনা? তার আগে সুদীপ বাবু, আরো কিছু লোকের নাম আছে ওয়েটিং লিস্টে, হয় ভোটের আগে নাহলে ভোটের পরে জেল ভর্তি যেতে। সুন্দর সুন্দর জেল বানিয়েছে ওনারা, এসি রুম করে রেখেছেন, জানেন ভবিষ্যৎ এখানে কাটে। তাই আমরা যে পরিস্থিতির মধ্যে এখানে আসছি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। কালকে এরকম পরিস্থিতি হবে, এই বাংলা বাংলাদেশ হবে। আপনার বাপ ঠাকুর দাদা যে পরিস্থিতিতে ছেলে মেয়ের হাত ধরে চলে এসেছিলেন, রিফিউজির টিকিট লাগিয়ে দিয়ে, আবার সেই পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে। এই
আহমদ সিপিএম গুলো আজ নিশ্চিন্ন হয়ে যাচ্ছে, ঠাকুরের কৃপায় আর দেখতে পাওয়া যায় না। তারাই আমাদেরকে বোকা বানিয়েছিল, এখনো বলছে ফর্ম ফিল আপ করবেন না, এসআইআর করবেন না, কাগজ দেবেন না। আর যে রাম মন্দির করতে যাবো বলছে রাম ওখানে জন্মেছিল, তার কি প্রমাণ আছে? বার্থ সার্টিফিকেট আছে, বাট তোর বাপের মায়ের সার্টিফিকেট নাই, তুই রামের সার্টিফিকেট পাবিস? হাজার হাজার বছর আগে রামচন্দ্র জন্মেছেন, আমাদের বিশ্বাস অযোধ্যায় জন্মেছেন, আর সেটাই শেষ কথা। আর সেটা করে দেখিয়েছি, তোদের বুকের উপরে রাম মন্দির করেছে, কাশিতে করেছে, মথুরাতেও হবে। আপনারা হরে কৃষ্ণ বলে ভগবান দর্শন করবেন, সেদিন আসছে। তো এরাই আমাদের পূর্বপুরুষদেরকে বোকা বানিয়েছে। খালের ধারে জায়গায় ঝুপড়ির মধ্যে থেকেছে বাবা মারা, বড় সংসার, 4টা-5টা ছেলে মেয়ে, খাবার নাই, জল নাই, জামা কাপড় নেই, পড়াশোনা তো ছেড়ে দিন। এদের নিয়ে মিছিল করতো এই সিপিএম এর লোকেরা। কলকাতাতে যাচ্ছে কারা? বাস্তুহারা। আসছে কারা? বাস্তুহারা। এই ছিল স্লোগান। এখানে যারা বয়স্ক কেউ থাকেন 70 বছর, জিজ্ঞেস করুন, তারাও ছোটবেলায় মিছিলে হেঁটেছেন। যাচ্ছে কারা? বাস্তুহারা, আসছে কারা? বাস্তুহারা। আরেকবার না সেই স্লোগান দিতে হয়, আমার না মিছিল করতে হয় বিহারে বা ঝাড়খণ্ডে গিয়ে, বাংলায় করা থাকবে না মিছিল, পালিয়ে যেতে পারে রাতের অন্ধকারে। সেই দিনের জন্য অপেক্ষা করছেন আপনারা। যদি বিজেপি না যেতে, 2026-এ সরকারের যদি পরিবর্তন না হয়, আমি ভবিষ্যৎবাণী করছি। আমার মনে আছে, আমাকে একজন আরএসএস এর পুরনো প্রচারক তিনি গল্প করেছিলেন, তার বাবা মা তারা ঢাকায় থাকতেন, তার বাবা বড় উকিল ছিলেন, সেখানকার সম্পূর্ণ পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল। এ পাশে আসার পরে তিনি সব ছেড়ে সঙ্গে প্রচারক হয়েছিলেন আরএসএস এর, যে হিন্দুত্ব, হিন্দু সমাজকে বাঁচাতে হবে। তিনি আমাকে বলেছিলেন গল্প, ঢাকাতে একটা সভা হয়েছিল স্বাধীনতার আগে, দেশ ভাগের কথা চলছে, নেহরু বলছেন হতে দেবো না, গান্ধী বলছেন হতে দেবো না। তখন ওখানকার বুদ্ধিজীবীরা বসেছিলেন একটা হলে ঢাকাতে, আলোচনা চলছিল যে দেশ ভাগের কথা হচ্ছে, কি হবে। অনেকে বললেন, সেখানে বয়স্ক উকিলরা ছিলেন, ওখানকার বিশিষ্ট লোকেরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন। তার দু একজন দাঁড়িয়ে বলে, দেখুন চিন্তার কোনো কারণ নেই, একেবারে হিন্দুরা যেরকম বলে সব ঠিক আছে। আরে গান্ধীজি বলেছেন আমার শরীরের উপর দিয়ে দেশ নাম, নেহরু বলেছেন, পন্ডিত নেহরু, পার্টিশন ইজ দ্য ফ্যান্টাস্টিক ননসেন্স, দেশ ভাগ হবে না, অতএব চিন্তার কোনো কারণ নেই। সবাই বলল ঠিক আছে, ভালো কথা। তো সেই 26 বছরের যুবক, মহারাষ্ট্র থেকে একজন মারাঠি যুবক গিয়েছিল ওখানে আরএসএস এর কাজ শুরু করতে ঢাকাতে। সে দাঁড়িয়ে বললো যে আমি একটা কথা বলতে চাই, অনুমতি দিন। বলে হ্যাঁ বলো। সে ইংরাজিতে বলেছিল, বাংলা জানতো না। বলে আমার একটা নিবেদন আছে, আপনার সব বিশিষ্ট ব্যক্তি, বুদ্ধিমান, প্রতিষ্ঠিত, জ্ঞানী লোক, কি বলবো, তবে দেশ ভাগ হবে কিনা ভুলে যান, দেশের কথা ছাড়ুন, দেশ যদি ভাগ হয় আপনি কোথায় যাবেন সেটা ঠিক।